হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা যেতে একটু দেরি হবে, কারণ বুঝতেই পারছো একটু কাজে ব্যস্ত ছিলাম। তবে ঘটনা কিন্তু যাবে, খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনবে। ঘটনাটা শুনবে, শোনার কথা সবাইকে সুস্বাগতম। চলো এবার আমরা পুরীর একটি কন্টেন্ট হোটেলের এক দাদা ভাই দিদি ভাই তার দুই সন্তানকে নিয়ে যাওয়া ঘুরতে, তাদের অভিজ্ঞতা আজকে শুনবো। বহু বছর ধরে আমাদের কোথাও যাওয়া হয় না। দাদা ভাইয়ের নাম হচ্ছে অমল সাধুকা। দাদা ভাই বলেন, আমি আমার মিসেসকে সবসময় বলি যে বাইরে ঘুরতে গেলে টাকা পয়সা খরচা করে কোনো লাভ নেই। ওর থেকে ভালো বাড়িতে ভালো করে রান্না বান্না করো। আশেপাশে কলকাতার মধ্যে কোথাও ঘুরে টুরে আসি চলো। একদিনের জন্য হলেও, মানে সকালে বেরোলাম রাতে চলে আসলাম। কিন্তু আমার মিসেস বলে যে না, অনেক দিন ধরে পুরী যাওয়ার স্বপ্ন দেখছে, পুরী যাবে। তো হয় না, মানে আশেপাশে এলাকায় দেখবে যদি কেউ ঘুরতে গেল, এবার মহিলাদের মধ্যে একটা জিনিস থাকে, ও ওই শাড়িটা কিনেছে আমিও কিনবো, ও ওই জুয়েলারিটা বানিয়েছে আমিও চেষ্টা করবো বানানোর, তার যদি সামর্থ্য থাকে। সেরকমই আমাদের দিদিভাইয়ের ভূমিকা। দিদিভাই পাড়ায় প্রচুর মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, মানে সুসম্পর্ক, অনেক প্রতিবেশী তার বান্ধবী। তো তারা দীঘা যায়, পুরী যায়, দার্জিলিং যায়। বিগত 3-4 বছর ধরে দাদাভাই বলেন আমার মিসেস, আমার দুই সন্তান, আমি ওদের নিয়ে কোনো জায়গায় যেতে পারি না। আমি কাজ কাজ কাজ, সত্যি কথা বলতে কোথাও বেরোতে পারি না। উইকেন্ডেও আমি সেরকম বেরোতে পারি না, বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়। তো সেই সব কাজের জন্য আমার মিসেস একদিন রেগে গিয়ে আমাকে বলল যে চলো, অনেক কাজ বাজ হয়েছে, এইবার তোমাকে ঘোরাতে আমাদের নিয়ে যেতেই হবে। মেয়ে দুটোকেও ও শিখিয়ে রেখে দেয় যে বাবাকে বলবি পুরী যাব। এবার আমার মিসেস আমাকে ধরে পুরী যেতে হবে। তো কি করব, আর বাড়ি তো আমাকে সংসার দেখতেই হবে। আর সত্যি কথা বলতে নিজের মনে মনেও ভাবনা চিন্তা করা যায় যে আমি তো ওদের নিয়ে কোথাও যাই না। সেরকমই আমার মিসেসকে আমি একদিন বললাম যে ঠিক আছে চলো, আমি ট্রেনের তালে টিকিট বুক করছি, তোমরা জামা কাপড় গোছাও। তৎকাল আমি টিকিট কাটলাম 4টে। কেটে আমরা এক রোববার দিনকে সকালে বেরোলাম। জানি যদি আমরা শুক্রবার দিন যাই তাহলে অনেক বেশি ভিড় হবে, রুম রেটটা অনেক বেশি থাকে ছুটির দিনগুলো। কারণ শুক্রবার গেলে শনিবার রোববার দুটো দিন ছুটি পড়ে যায়। ওই জন্য রোববার দিন বেরোই, কেন রোববারে মোটামুটি সোমবার থেকে অফিস থাকে, সবাই বেরিয়ে আসবে। যেহেতু আমি আমার দুই সন্তান আর আমার ওয়াইফকে নিয়ে আমি কোনো জায়গায় যাই না, তার কারণে আমার কাজের অফিসে অনেকগুলো ছুটি পেন্ডিং ছিল। আমি 1 সপ্তাহের একটা লং ছুটি নিলাম, নিয়ে আমি চলে গেলাম ঘুরতে। পুরী গেলাম। পুরীতে যাওয়ার পর আমি এক ওখানে টোটোওয়ালা ভাইকে বললাম আমাকে একটা ভালো হোটেলে নিয়ে চলো। মানে ধরো হোটেল ভাড়াটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমি একটা রেট বলে দিয়েছিলাম। আমাকে সেই টোটোওয়ালা ভাইটি বলল যে এই রুম রেটে আপনি ভালো ঘর পাবেন না, একটু বাড়ান দাদা, এত কম। তা আমি 1000-এর নিচেই বলেছিলাম। তো বললো এত কমে হবে না, আপনাকে অনেক ভেতরে থাকতে হবে, আপনার দুটো সন্তান রয়েছে, তাদের নিয়ে আসা যাওয়া করতে আপনার অসুবিধা হবে। যদি আপনি মোটামুটি সমুদ্রর ধারে কাছে থাকতে চান তাহলে পরে আরেকটু টাকা আপনাকে বাড়াতে হবে। তা আমি বললাম ঠিক আছে তাহলে চলো, যেখানে ভালো হবে, কারণ ওরা স্থানীয়, ওরা ওরা তো বেটার জানে না। তো আমাদের দাদাভাই বলেন যে ম্যাডাম, আমি বসলাম গাড়িতে, মালপত্র তুললাম, মানে লাগেজগুলো, আর খুব আনন্দ করছি। সত্যি কথা বলতে ঘুরতে গেছি, আনন্দ তো হবে, প্রায় 4 বছর পর এত দূর গেছি। কাজের একটা মানসিক চাপও তো পড়ে, সবকিছু থেকে রিলিফ হবে, যাক ভালো লাগছে। আমাদেরকে সেই টোটোওয়ালা ভাইটি নিয়ে গেল পুরীর শ্মশানের কাছে। পুরীর শ্মশান আশা করি সবাই তোমরা চেনো, নেহরু মার্কেট, যেখানে চৈতন্যদেবের একটিখানি চৈতন্যদেবের একটি স্ট্যাচু করা আছে, ঠিক ওইখানে আমাদের নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বলল এখানে থাকেন, এখান থেকে আপনার সমুদ্রটা খুব কাছে, আর যাওয়া আসা করতে সুবিধা হবে, কেন আপনার দুটো মেয়ে আছে। আমার তখন বড় মেয়ের বয়স 6 বছর, ছোট মেয়ে 4.5 বছর, মানে বুঝতে পারছো অনেকটাই ছোট পিটোপিটি। তো সেখানে আহ একটি হোটেল নেয়। হোটেল পার ডে রুম রেট ছিল 1575 টাকা করে।
1575 টাকা রুম রেট। যাক গে দাদাভাই বলেন, আমরা ওখানে গেলাম। রুমটা মোটামুটি ভালো, খারাপ না। এবার ফ্যামিলিকে নিয়ে থাকতে গেলে একটু হাইজেনিক মেনটেন তো করতেই হয়, কারণ বাচ্চা দুটো আমার আছে। এবার আমরা ওই হোটেলে উঠলাম। সারাটা দিন যেরম তেরম করে খুব আনন্দ করে আমরা কাটাই। সন্ধ্যাবেলা আমার ছোট মেয়েটা বলছে ও ঘরে থাকবে না, ও বাড়িতেও, আমাদের কলকাতার বাড়িতেও ও বিকেল হলে ওকে নিয়ে বেরোতে হবেই। তো ও কোনো মতে বাড়িতে থাকবে না, ওকে নিয়ে বেরোতে হবে। এবার সেখানে দাঁড়িয়ে আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে পরে চলো একটু ঘুরে আসি। বড় মেয়ে আবার 6 বছর বয়স, 6 সাড়ে 6 বছর, ও আবার আমাকে বলল যে আমি যাব, আমাকে কিন্তু এখন একটা বেলুন কিনে দিতে হবে। বড় মেয়ের আবদার, ছোট মেয়েও খেলনা কিনবে। এবার বেলুন কিনে দিতে হবে, খেলনা কিনে দিতে হবে, সবই তো বুঝলাম। কিন্তু আমার দুই মেয়ের মায়ের পায়ে ব্যথা, বলছে আমার ভালো লাগছে না যেতে। মানে ওর তো শরীরটা ভারী, এবার সকালবেলা বেরোনো, একটু রেস্ট করতে চাইছে। তা আমি ওকে বললাম তাহলে তুমি একটা কাজ করো, দুই মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, ওদেরকে একটু বেলুন একটু খেলনা কিনে দিই। আর রাতের খাবারটা তাহলে তোমাকে আর সিঁড়ি দিয়ে নামতে হবে না। আমি রাতের বাইরে দিয়ে মেয়েরা কি খাবে সেটা নিয়ে, তুমি কি খাবে, রুটি খাবে, আমি সেগুলো নিয়ে একবারে মেয়ে দুটোকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তো আমার মিসেস আমাকে বলল যে হ্যাঁ তাই করো, কালকে নয় মন্দিরে পুজো দিয়ে আমরা তো উদয়গিরি, খণ্ডগিরি সব ঘুরতে যাব, তাহলে পরে তুমি তাই করো। ভালো কথা, সেরকম ভাবেই আমি আমার দুই মেয়েকে নিয়ে চললাম। সিঁড়ি দিয়ে নামলাম মেয়ে দুটোকে নিয়ে। যখন রাস্তায় বেরোই প্রচন্ড হাওয়া, সমুদ্রের সামনে হোটেল, প্রচন্ড হাওয়া। তো আমি আবার আমার মিসেসকে ফোন করলাম, করে বললাম তুমি ব্যালকনিতে বসো না, দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে। আমি আর মেয়েকে নিয়ে দুজন ঘুরে খাবার নিয়ে আসবো, ঘন্টাখানিক লাগবে, তুমি কি করবে শুয়ে, তুমি আস্তে আস্তে একটু রেস্ট করো, বাইরেটা তুমি বসো ব্যালকনিতে, চেয়ার তো রয়েছে, দেখবে ঠান্ডা হাওয়া লাগবে, তোমার ভালো লাগবে। আমার মিসেস আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে দুটো মেয়ের হাত ধরে নিয়ে যেও, কেন রাস্তাটা পার হতে হবে তো সমুদ্রের দিকে যেতে গেলে। তো ভালো কথা। সব থেকে বড় ব্যাপার হলো আমি দুই মেয়েকে নিয়ে সমুদ্রের ধারে যাই। গিয়ে আমি বালিতে বসলাম। ওখানে বসার পর বেলুন কিনে দিই বড় মেয়েকে, ছোট মেয়েও পাশাপাশি দেখে আবদার করলো বাবা আমিও বেলুন কিনবো। আচ্ছা ভালো কথা, বেলুন কিনে দিলাম, দুই মেয়ে বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ আহ আমি বললাম যে অনেকটা সময় হলো, একবার তোর মাকে ফোন করি, দেখি যদি তোর মা আসে তাহলে বলবো এখানে চলে আসো, তালা দিয়ে চলে আসবে। ওই বা একা একা রয়েছে, কত ভালো লাগছে সন্ধেটা বাইরে, ও একা একা বাড়িতে শুয়ে রয়েছে, কি আছে, সামনেই তো হোটেল রুমটা, একটু আসবো হেঁটে। আমি আমার মিসেসকে ফোন করি, দুবার ফোন বেজে গেল, ও কিন্তু ফোন রিসিভ করেনি। তখন আমি ভাবলাম তাহলে মনে হয় ওকে আমি বসতে বলেছিলাম, ও হয়তো না বসে ঘুমিয়ে পড়েছে, শরীরটা তো টায়ার্ড, সকালবেলা উঠে গেছে, তারপর রাতের বেলা মেয়েদের জামা কাপড় গোছানো, আমার গোছানো, ও অ্যাকচুয়ালি ও রাতে ঠিক ঘুমায়ওনি। আর সত্যি কথা বলতে এইটা একটা আমাদের দেখবে বাঙালিদের একটা ধর্ম, এটা আমারও হয়, আমি বলছি, সেটা হচ্ছে কোথাও ঘুরতে যাব, সে আমি দেখো বেশিরভাগ ট্রেনে বাসে যাই না, আমি পার্সোনাল গাড়ি ভাড়া করে যাই। তবুও মানে ভাবি ও গাড়িতে ঘুমিয়ে নেবো কি আছে, আমি কিন্তু রাতের বেলা বিশ্বাস করো ঘুমাই না, আমিও ঘুমাই না, তোমাদের প্রিন্সও ঘুমায় না, কিন্তু ওর বাবা কিন্তু খুব ঘুমায়, ওর কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের এত একটা আনন্দ মনে মনে, মানে একটা কৌতূহল যে না ঘুরতে যাব ঘুরতে যাব, একটা এক্সাইটমেন্ট, আমরা আমাদের চোখের পাতায় এক করতেই পারি না। তো সেখানে গিয়ে এটা হয়। দাদাভাই ফোনে যখন পাননি তখন দাদাভাই বলেন জানেন, আমি ভাবলাম হয়তো আমার মিসেস ঘুমাচ্ছে। তা যাই হোক, আমি আমার দুই মেয়েকে অনেকক্ষণ ধরে বলছি মা চল মা, মা একা আছে বাড়িতে, চলো বাড়ি চলো, রুমে চলে যাই, চলো খাবার নেবো, দেরি হবে। তো আমার বড় মেয়ে বলছে না আর একটু বসবো, ও যাবে না, ওর ওখানে ভালো লাগছে, সেই বালি ঠালি নিয়ে দুজনে মিলে সেই কি যে করছে, সারা গায়ে বালি মেখেছে। ও কি করবো, বাচ্চা ঘুরতে এসছে, ওদের ভালো লাগছে, আমিও বসে আছি। কখন যেন সন্ধে দিয়ে রাত 9টা বেজে গেছে। আমি তখন দুই মেয়েকে তুলে বললাম চলো চলো চলো, মা একা আছে চলো। আমি ভাবছি এতক্ষণ ধরে আমার বউ ঘুমাচ্ছে, ফোন করলো না, এখনো ঘুমাচ্ছে, আমি ফোন করলাম দুবার, ফোন তুললো না।
যাই হোক, আমি সমুদ্র দিয়ে উঠেই একটা সামনে হোটেল ছিল, ওখানে খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম। ওনারা খাবারটা পার্সেল করে দেয়, আমরা নিয়ে দুই মেয়েকে নিয়ে গেলাম। গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। প্রচন্ড ভয় পেয়ে গেছি, ফোন করছি, কোনো সাড়া শব্দ নেই। তারপর আমি হোটেলের যারা বয় থাকে তাদেরকে আমি ডাকলাম। ডেকে আমি বললাম, ভাই আমার বউকে তো ঘরে রেখে আমরা সমুদ্র ধারে দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আমার বউ ঘরে আছে, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ছেলেটি আমাকে বলল, আপনি মোবাইল নাম্বারে ফোন করেন। আমি বললাম, আমি তো ফোন করেছি। বলে আবার করেন। তো একে একে দুই লোকজন জড়ো হয়ে যাচ্ছে, কি ব্যাপার। এবার আমারও ভয় লাগছে যে কি ব্যাপার, কি হলো। আমার মিসেস এরকম তো কোনোদিন করে না, কি হলো, ওর কি শরীরে কিছু হলো, কি হলো, কি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন ওই আমাদের হোটেলের আশেপাশে রুমে যারা ছিল, আরো পর্যটক যারা ঘুরতে গেছে, তারাও একে একে না আমার হোটেলের রুমের দরজার সামনে সবাই দাঁড়িয়ে পড়ে। এবার মোটামুটি সবাই ডাকছে, দিদি দরজা খোলেন, ও দিদি, গেটের মধ্যে মানে শব্দ করছে। আমি তো সমানে এসে ফোন করে যাচ্ছি, মানে কোনো মতে আমার মিসেস ভিতর থেকে সাড়াও দিচ্ছে না, দরজা খুলছে না। তখন আমি তো মানে ঘাবড়ে গেছি রীতিমতো, মানে আমার চোখ মুখ লাল হয়ে গেছে, কি হলো। এবার আমি লাস্টে যে হোটেলের বয় ছিল তাকে বললাম যে, ভাই যেরকম করে হোক ভিতরে ঢুকতে হবে, ঘরের ভেতরে কিছু তো একটা অঘটন ঘটেছে। তখন তারা বললো, দেখুন দরজা যদি আমরা ভাঙি, দরজা যা খরচা হবে সব খরচা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, যা টাকা লাগে আমি দিয়ে দেবো, দরজা তুমি ভাঙো। সে আবার দুজনকে দৌড়ে নিচে গেল ডাকতে, কারণ ওরা একার দ্বারাই তো দরজা ভাঙা সম্ভব না, হোটেলের দরজা বেশ মজবুত হয়। তো আনতে গেছে, এই সময় ওই রুমের সামনে অনেকেই কিন্তু জমায়েত হয়ে গেছে। অনেকে ভিতর থেকে একটা গুনগুন করে গানের শব্দ আসছে, মানে ভেসে। তখন বাইরে জমায়েত হওয়া ওই হোটেলেরই পর্যটক একজন মহিলা, বয়স্ক, আমাদের পাশের রুমে ছিল একদম লেফটে। উনি তখন বললেন, আরে মশাই, আপনার ঘরের ভিতরে কি টিভি চলছে রুমে? আমাদের তো রুমে টিভি নেই। এখন কিন্তু দেখবে অনেক হোটেলে টিভি উঠে গেছে, টিভি দেয় না। ওই রুমেও কিন্তু টিভি ছিল না। তখন আমি বললাম যে না, আমাদের তো রুমে টিভি নেই। তখন আমি বললাম, কেন দিদি? বলছে, একটু ভালো করে কান লাগিয়ে শোনেন, দরজায় ভিতর থেকে একটা গুনগুন করে শব্দ ভেসে আসছে। আমি বললাম, গুনগুন করে শব্দ ভেসে আসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমি না কিছু বুঝতে পারছি না। দরজায় ওনার কথা শুনে কান লাগালাম। কানটা দিতে সত্যি আমি শুনলাম ভিতর থেকে একটা গুনগুন করে মহিলার মানে কণ্ঠ আসছে, কিন্তু কি গান করছে, কি ভাষায়, সেটা কিন্তু আমি না ওখানে দাঁড়িয়ে থাকা পর্যটক যারা ওই হোটেলে ছিল তারা কেউই বুঝতে পারছে না। লাস্টে দরজাটা ভাঙা হলো, উপায় নেই, সমানে দরজায় আওয়াজ করছি, মানে যে যেরকম পারছি দরজার মধ্যে শব্দ করছি, ডাকছি, কোনো রকম ভাবে দরজা খোলা যাচ্ছে না। ভিতর থেকে দরজাটা কোনোভাবে আমার মিসেস খুলছে না। আমার তো চরম মাথায় বাজ পড়েছে যে আমি করবোটা কি, কি হলো, এমন কি হলো। এবার আবার গানের শব্দ, ভিতর থেকে একটা মহিলা কণ্ঠর গান আমি শুনতে পাচ্ছি, মানে একটা গুনগুন করে শব্দ গানের। কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না, মাথায় কিছুই আসছে না। ওই সময় হঠাৎ করে যে ছেলেটি হোটেলের বয় নিচে গেছিল, আরো দুজন বেশ মানে চেহারাবান স্বাস্থ্যবান দুজনকে নিয়ে আসে, হয়তো আশেপাশে কোথাও থাকে বা অন্য হোটেলের হবে, আমাদের হোটেলের না, আনতে। তখন ওরা বললো, দাদা দরজা কিন্তু ম্যানেজারকে বলেছি, সিসিটিভি লাগানো আছে, অসুবিধা নেই, দরজা ভাঙছে, আপনি কিন্তু মোটামুটি ভালো টাকায় আপনার যাবে, দিয়ে দেবেন কিন্তু। আমি বললাম, হ্যাঁ ভাই, যা লাগবে লাগবে, তুমি আগে দরজা তো খোলো। যাই হোক, গিয়ে দরজাটা ভাঙা হয়। দরজাটা ভাঙার পর একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। সেটি হচ্ছে, আমার মিসেস একটা শাড়ি পরেছে, মাথায় সিঁদুরের টিপ, চওড়া করে সিঁদুর ও কোনো সময় পরে না, মডার্ন যুগের বউ তো হালকা এখানটা লাগায়, সে চওড়া করে সিঁদুর পরা, লাল সিঁদুরের টিপ পরা,
শাড়ি এলোমেলো, আঁচল লোটাচ্ছে, কোনো রকমের কুচি নেই শাড়িতে। শাড়ি পরে ও রুমের মধ্যে পায়চারি করছে, রুমের মধ্যে পায়চারি করছে। এত লোক, যখন দরজাটা ভাঙা হয় রুমের, এত লোক ওখানে জমায়েত হয়ে রয়েছে, সবাই কথা বলছে যে যার মতো করে। সবাই বলছে ওই তো উনি তো ঘুরছে তো, মা ও দিদি আপনি শুনতে পাচ্ছিলেন না? আপনাকে আপনার স্বামী মেয়েরা কত কান্নাকাটি করছে, ডাকছিল, ও দিদি। দিদি ঘুরছে সামনে, মানে আমার মিসেস কারোর দিকে তাকাচ্ছেও না, কোনো মানে ওর কোনো সম্মিতি নেই। ও যেন ওর একটা আলাদা জগতেও বাস করছে। কি যে ও একা একা গান করছে, এত লোক জমায়েত হয়ে গেছে, এত লোক চিৎকার করছে, ওর কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। লাস্টে আমি গিয়ে ওকে একটা ধাক্কা মারি, ধাক্কা মারতেই ও বিছানার মধ্যে বসে পড়ে। বিছানার মধ্যে বসেই ও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। সবাই বলছে দাদা অন্য ব্যাপার, দাদা আপনি রুম চেঞ্জ করেন, দাদা এই রুমে নিশ্চয়ই কিছু আছে। এই জিনিসটা কিন্তু এতক্ষণ ধরে আমার মাথায় ঘুরিনি। এই রুমের মধ্যে কিছু থাকতে পারে সেটা আমার মাথায় আসেনি। ওখানেই থাকা কয়েকজন ওয়াইফ মানে বউ, তারা এই কথা বলে যে দাদা ভাই মনে হচ্ছে কিছু আপনার বউর মতো ধরেছে। আমি তখন ওকে বলছি এই তোমার কি হয়েছে? এতক্ষণ ধরে তোমাকে বলছি দরজা খোলো, এত দরজা ঝাঁকাচ্ছি, তুমি শুনতে পাচ্ছিলে না? কি হয়েছে তোমার? মেয়েরা দেখো তো কাঁদছে। মেয়েরা কিন্তু ভয়তে আসে না, দূরে দুজন দাঁড়িয়ে রয়েছে, দুই মেয়ে আমার। ওর মা আমার দিকে ওরকম ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হপ করে বিছানায় শুয়ে পড়লো। ওর আর কোনো সেন্স নেই। সবাই তখন বললো দাদা হোটেলের লোককে জিজ্ঞেস করুন, এই হোটেলের রুমে কোনো প্রবলেম আছে। এবার অনেকেই তখন ভয় পাচ্ছে রীতিমতো যে রাতে আমাদের সাথে কি হবে, পাশাপাশি রুমে যারা রয়েছে। তখন ওই ছেলেগুলোকে আমরা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। সবাই তো বলছে, আমি তো বলছি না। দাদাভাই বলছেন আমার তো মাথায় এইসব আসিও নি। আমি ভাবলাম হয়তো আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছে। কিন্তু ও তো, আমি অন্য রূপ দেখছি। আমার মিসেস কোনো দিন এরকম চওড়াভাবে মাঝখান দিয়ে সিধে করে সিঁদুর এসব পরে না, সিঁদুরের এত বড় টিপ পরে না, এলোমেলো শাড়ি, গুনগুন করে কি গান করছে কিছু জানি না, এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মানে আমার তো মানে ঘুর থেকে মাথা খারাপ হয়ে গেছে। তখন ওই ছেলে যে ছিল হোটেলের যে বয়টি, সে বলছে আমাদের হোটেলে কি হবে, আমাদের হোটেলে এত লোক আছে, কারোর সাথে কিছু হলো না, আপনার বউর সাথে হলো, দেখুন গে আপনার বউর অন্য কোনো রোগ আছে। এই কথা শুনে হোটেলে যারা আরো পর্যটক গেছে ঘুরতে, আসলে সবাই একটা জায়গায় দেখবে যতই বলো বাঙালিকে বাঙালি কিন্তু চেনি। তো ওই সময় হট করে মানে সবাই ঝাঁপিয়ে পড়ে ছেলেটির ওপরে যে তোমার ম্যানেজারকে ডাকো, নালে এই যে রুম ভাঙা হয়েছে আমরা সাথে থেকে এই রুমের কোনো টাকা তোমাদের দেবো না, হোটেলের ম্যানেজারকে ডাকো, ডাকা হোক, এই রুমে নিশ্চয়ই কিছু আছে। যখন ম্যানেজারকে ফোন করা হয়, ম্যানেজার তো ওখানে থাকে না, ম্যানেজারকে যখন ফোন করা হয় ম্যানেজার তখন আসে, রাত তখন 11টা বাজে। ম্যানেজারকে বলা হয় যে দোতলায় এত নাম্বার রুমে আপনি আসুন। ম্যানেজার কোনো মতে ওঠে না, কোনো মতে না, ম্যানেজার বলছে আপনি নিচে আসুন। সে ম্যানেজারকে জোর করে, কিছু করার নেই, পর্যটকের মুখে পড়ে গেছে, তখন ওনাকে উঠতেই হবে। উনি এবার উপরে আসে কিন্তু ঘরের মধ্যে ঢোকে না, ওই রুমের বাইরে দাঁড়িয়ে আছে। বলছে হ্যাঁ বলুন। তখন দাদাভাই বলছে আপনার এই রুমের মধ্যে কি আছে বলুন, সত্যি করে কিছু তো এমন খারাপ আছে যেটা আপনি জানেন, যার জন্য আপনি ভিতরে ঢুকছেন না। তখন লোকের চাপে, সবাই তো মোটামুটি কলকাতার সাইড দিয়ে ঘুরতে গেছে, নর্থ কলকাতা, সাউথ মানে এদিকে সাউথ কলকাতা, সবাই তখন চেপে ধরে ধরতে। তখন বলছে যে হ্যাঁ এই হোটেল মানে রুমটা খারাপ। একজন ওই উড়িয়াই মহিলা, সে আবার কটক থেকে ঘুরতে এসেছিল তার পরিবারকে নিয়ে, সে ওই রুমের মধ্যে গলায় দড়ি দিয়েছিল। পারিবারিক অশান্তির জেরে সে গলায় দড়ি দিয়ে ওখানে সুসাইড করে। করার পরে তারা দুই একজনকে রুমটা ভাড়া দেয়, ভাড়া দিতে সেই রুমে তারাও থাকতে পারেনি। এবার যেহেতু উনি এত ভিড় হয়েছে, যার কারণে রুম ছিল না বলে ওই রুমটা দেয়। তাও কি হোটেলের যে ম্যানেজার তারও দোষ না, দোষ হচ্ছে সে যে টোটো চালক ভাইয়ের গাড়ি করে এসছে, সে ভাই জোর করে ওই রুমটা মানে একটু টাকা খেয়ে ভিতর দিয়ে দেখেছে। ওরা একটু বোকা ধরনের, দাদাভাই খুব সরল সিধা মানুষ,
হ্যাঁ, একটু বোকা ধরনের, ওইটা বলেছে দিয়ে দাও, কিছু হবে না, বাচ্চা কাচ্চা রয়েছে, কি হবে, ওদেরকে দিয়ে দাও, রুম খুঁজছে, রুম পাচ্ছে না, ওরা মানে কাছেও থাকতে চাইছে, কম রেটের মধ্যে দিয়ে দাও, এই জন্য দেয়। নাহলে ম্যানেজার বলছে আমরা ভাড়া দিই না স্যার, আপনি বিলিভ করেন আমরা এই রুম দিই না। আমাদেরকে ওই যে নিয়ে এসেছিল আপনাদেরকে, আহ, মানে টোটো চালক ভাই, সেই আমাদেরকে বলেছে, সে টাকাও নিয়েছে তার জন্য। ওখানে গেলে পরে দেখবে দীঘা পুরী এসব জায়গায় ওই তোমরা বলবে হোটেল দেখতে যাব, তোমাদের হোটেলে হোটেলে নিয়ে নিয়ে ঘুরবে, তোমাদের যেখানে যেখানে নিয়ে যাবে ওদের আগেই ওই চোখ টেপাটিপি ব্যাপার একটা হয়ে যায়, মানে আমার কমিশনটা রেখে দিবি, পাঠিয়ে এনেছি। সেরকমই ওই টাকার লোভে ওই টোটো চালক ভাইটি ওখানে ওদেরকে তুলে দিয়ে আসে। ম্যানেজার বলছে আমরা স্যার এই রুম আমরা খুলি না, আমাদের রুমও ছিল না, আমরা বলেছি, ও ও জোর করে বলেছে দিয়ে দাও, কিছু হবে না। এবার আমরাও তখন ভাবলাম যে অনেক দিন ধরেই তো বন্ধ, একবার দিয়েই দেখি। এবার যখন সব পর্যটক ছিল সব পর্যটক ছিল তারা সবাই তখন চেপে ধরেছে যে আপনি কি করে দিলেন, আপনার এই রুমটা যখন খারাপ, আপনি জানেন যেখানে একজন সুসাইড করেছে, তাহলে আপনি এটা কেন দিলেন, এবার এই বউটাকে কে সামলাবে? তখন তারা বলল যে দাদা আপনারা একটা কাজ করুন, নিচে একটি ঘর খালি হয়েছে, আপনার ওয়াইফকে নিয়ে নিচের রুমে চলে যান। সেই হোটেলেই আমরা নিচের রুমে রাত কাটালাম। পরের দিন আমরা ওখান থেকে হোটেল চেঞ্জ করে আমরা অন্য হোটেলে চলে যাই, কিন্তু আমার মিসেসের সাথে পরে আর কোনো অসুবিধা হয়নি, ওই রুমের মধ্যেই অ্যাকচুয়ালিও খারাপ। আর একটা কথা বলে রাখি, হয়তো তোমরা অনেকেই দিদিভাই হোটেলের নামটা কি, আমি দাদাভাইকেও বলেছিলাম হোটেলের নাম বলতে, দাদাভাই হোটেলের নাম বলতে অনিচ্ছুক, কারণ দাদাভাই বলছে যদি কেউ গিয়ে বলে তাহলে বুঝে যাবে আমরাই বলেছি, কারণ হোটেলের ম্যানেজার অনেক করে বলে দিয়েছিল যে দাদা যা হয়েছে হয়েছে, আপনারা একদিন ফ্রিতে থেকে যান, কিন্তু হোটেলের নামটা বলবেন না, কারণ একটা হোটেলে অনেক মানুষের পেট চলে। আর সব থেকে বড় কথা, হোটেলটা তো পুরো খারাপ না, দোতলার ওই একটাই রুম খারাপ, যার কারণে কিন্তু দাদাভাই নাম আমাকে বলেননি। তো তার জন্য দুঃখিত, তোমাদের আমি নামটি বলতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি হোটেলটি হচ্ছে পুরীতে নেহরু মার্কেটে শ্মশানের 2 থেকে 3টে হোটেলের পরে। বোঝা গেল? তো চলো তোমাদের কমেন্টে নাম পড়ি। বলো তো, একটা সপ্তাহ অপেক্ষার পর শোনা কথায় আমাদের আবার দেখা হলো। গত সপ্তাহে শেষ করেছিলাম, আবার 1 সপ্তাহ অপেক্ষার পর। ঘটনাটা কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, এবার চলো আমরা কমেন্টের নামগুলো পড়ি। কে প্রথম কমেন্ট করেছিল গত সপ্তাহে শেষ ভিডিওয়? অ্যাঞ্জেলিনা সোরেন, পিন্টু ঘোষ, স্বপ্না বাজাল দিদিভাই, ববিতা, তারপর লিপিকা বেরা দিদিভাই, তারপরে কমেন্ট করেছিল নীলিমা সিংহ, পার্থ দাস, লিপিকা বেরা দিদিভাই, সুজাতা দাস, লিপিকা বেরা দিদিভাই, সন্ধ্যা মণ্ডল, বং হিন্দু হেসেল, জলি হাজরা দিদিভাই, রেখা অধিকারী দিদিভাই, কৌশিকী ঘোষ, কিউট দিশা ব্লক বোন, রিমলি বিশ্বাস, টুকু সাবারবাল, প্যান্থার গেমিং বয়টি, জবা দেবী ডানকুনি থেকে, তারপর আবারও কমেন্ট করেছিলেন লিপিকা বেরা দিদিভাই, রূপা দে, শামিমা সামরোস, তারপরে পরপর 2টো কমেন্ট করেছে শামিমা, তারপরে কমেন্ট করেছিল সন্তুর দুনিয়া, তারপর সঙ্গীতা দিদিভাই, তারপর শুভঙ্কর ঘোড়ই, আব্দুল হক ভাই, কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছিল কাকুলি দোলই, তারপরে শ্রাবন্তী হাজরা, তারপরে রিঙ্কু নিয়োগী, ভারতী দত্ত, তারপর কমেন্ট করেছিলে পূজা বোন, পূজা দাস, তারপর কমেন্ট করেছিলে সুমন কান্তি মান্না, তারপর সঙ্গীতা দিদিভাই, ববিতা বোন, গঙ্গা বৈরাগী, তপতি মিত্র, সোমা কুণ্ডু, তারপরে প্রদীপ দাস, সোমা দাস পরিবার থেকে, তারপর উমা ঘোষ, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, আর একদম শেষে কমেন্ট করেছিল মৌসুমী অধিকারী দিদিভাই। তো সবার কমেন্টের আমি নামগুলো পড়ে দিলাম। আর রাতের বেলা মোস্ট ইম্পর্টেন্ট একটি ভয়েস তোমাদেরকে আমি শেয়ার করব, আর সাথে দারুণ ঘটনা রয়েছে, সবাই সাথে থেকো। আর আর এখনের ঘটনাটা যেতে অনেকটাই লেট হলো, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো তো, আজকে লাস্ট আমি কাজ নিচ্ছি। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে রাত ঠিক 10:30 এখনের মতো। টাটা।